আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামান্য কয়েকটা কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই, শেয়ার করতে চাই। মধ্যপ্রাচ্য যুদ্ধ সম্ভবত দীর্ঘায়িত হবে। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা করেছিল, কিন্তু এই হামলায় এখন আমেরিকা এবং ইসরায়েল কোনো দেশই সামাল দিতে পারছে না। আমেরিকার নিজস্ব ভূখণ্ডে ইরান হামলা চালাতে না পারলেও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে তাদের যে ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো তো তাদেরই নির্মিত। এই সমস্তগুলোকে, এই 27টি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান, এবং তার মধ্যে অধিকাংশ ঘাঁটিকেই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, এবং সেই ঘাঁটি থেকে 50,000 সেনার অধিকাংশে পালিয়ে গেছে, আর কিছু বসবাস অযোগ্য ঘাঁটিতে বসবাস করছে। এর মধ্যে আবার 10,000 নতুন করে মেরিন সেনা স্থল যুদ্ধ করার জন্য স্থল সেনা এগুলো পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে। 50,000 সেনা যেখানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে বিভিন্ন হোটেলে, আবাসিক এলাকায়, অন্যান্য স্থাপনায় অবস্থান করে ত্রাহি করছে, ইয়ানাপসি করছে, সেখানে আবার 10,000 সৈন্য এসে কী করবে? এই 50,000 সৈন্য যেখানে টিকতে পারলো না, ওই 10,000 সৈন্য এসে সেখানে টিকতে পারবে ইরানের হামলার মুখোমুখি? এরপরে আবার হুতিরা নতুন করে ইরানের পক্ষাবলম্বন করার ঘোষণা দিয়েছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট বা পিএমএফ, তারাও প্রায় 2 লক্ষ সেনা সদস্য নিয়ে, দুর্ধর্ষ সেনা সদস্য নিয়ে ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় আমেরিকার নতুন সৈন্যরা এসে তো ইরানের মতো একটা 16 লক্ষ বর্গ কিলোমিটারের দেশে খেই হারিয়ে ফেলবে। ইরানের 10 লক্ষ সেনা প্রস্তুত, হাজার হাজার যুবক সেনাবাহিনীতে অংশগ্রহণ করার জন্যে, নাম লেখানোর জন্য আবেদন জমা দিয়েছে। তো ধরুন 10 লক্ষই ধরুন, নতুনদের রিক্রুট করার বাদই দিলাম, 10 লক্ষ প্লাস পিএমএফের 2 লক্ষ, হুতিদের 2 লক্ষ, এই 14 লক্ষ সেনাবাহিনী। ওইদিকে লেবানন তো, ওই দিক থেকে লেবানন তো ধুলাই দিচ্ছেই। তো এই 14 লক্ষ সেনাবাহিনী, এছাড়া আছে কম বেশি 50 লক্ষ মিলিশিয়া। তারা অত্যন্ত দুর্ধর্ষ এবং সুপ্রশিক্ষিত। এদের সামনে 10,000 প্লাস 50,000, ধরেন যে 50,000 আছে, তারা যুদ্ধ করবে। যখন এই 10,000 আসবে, তখন আবার নতুন শক্তি ফিরে পাবে, তারা আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসবে। মনে হয় না ফিরে আসবে, কারণ তারা মায়ের মরণ করে তাদের প্রচণ্ড ভয়, কারণ তারা জানে যে মরার পরে তাদের স্থান কোথায় হবে, চিরস্থায়ী আবাস কোথায় হবে, তারা খুব ভালো করেই জানে। না মানলেও তারা এটা বিশ্বাস করে, এবং তারা এটাও জানে যে এই দুনিয়ার জীবনই আমাদের শেষ জীবন, এরপরের জীবন আমাদের অত্যন্ত ভয়ঙ্কর। কাজে সুখ শান্তি ভোগ বিলাস যা করার তা দুনিয়াতেই করে নাও, এই বিশ্বাসে তারা যুদ্ধক্ষেত্রে নামছে। ধরা যাক যে 50 প্লাস 10, এই 60,000 সৈন্য। আচ্ছা, আপনি 14 লক্ষের মধ্যে 60,000কে ভাগ করে দেন তো, কয়জন করে হবে প্রতি আমেরিকান সৈন্যের এগেনস্টে ইরানের এবং পিএমএফের হুতিদের কয়জন করে দাঁড়াবে তাদের চতুর্দিক দিয়ে? ভীষণ বিপদগ্রস্ত অবস্থায় আছে আমেরিকা এবং ইসরায়েল উভয়ই। ইসরায়েলকে তো প্রায় গাজার সমতুল্য ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছেই, আরও হামলা চলবে আগামীতে। ইরান এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করতে চায়। আপনি বলবেন কেন ইরান দীর্ঘায়িত করতে চায়? এই জন্য যে ইরানকে আগে $47 প্রতি ব্যারেল তেল বিক্রি করতে হতো, সেই ইরান এখন এককভাবে মধ্যপ্রাচ্য থেকে $100 প্রতি ব্যারেল মূল্যের তেল বিশ্ববাজারে দোর্দণ্ড প্রতাপে বিক্রি করে চলেছে। তার মানে প্রতিদিন সে $177 বিলিয়ন ইনকাম করছে। $177 বিলিয়ন। আমাদের রিজার্ভ হলো $35। এই $35 রিজার্ভ নিয়ে আমরা 18 কোটি মানুষ আহ্লাদে আটখান।
বা আমাদের বাংলাদেশ সরকারও আল্লাহতে একেবারে আটকাচ্ছে, একেবারে কি না কি করে বসেছে। আর প্রতিদিন $177 বিলিয়ন ইনকাম করে ইরান তার তেল বিক্রি করে। যেখানে আগে 13 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করতো, এখন সেই তেল রপ্তানির পরিমাণ বেড়ে হয়েছে 17 লক্ষ ব্যারেল। 17 লক্ষ ব্যারেল, ভাবুন। 1.7 বিলিয়ন ব্যারেল, মিলিয়ন ব্যারেল, 1.7 মিলিয়ন ব্যারেল মানে 17 লক্ষ ব্যারেল। আগে ছিল 1.3 মিলিয়ন ব্যারেল। তাহলে আপনি একটু ভাবুন যে ইরান তার যুদ্ধের খরচ ইতিমধ্যে তুলে ফেলেছে। আগামীতেও যে ক্ষয়ক্ষতিগুলো হবে সেগুলো সে ওই পশ্চিমাদের কাছ থেকে তেল বিক্রি করে উঠিয়ে নেবে। মাঝখান দিয়ে কিছু প্রাণহানি ঘটবে, এর তো মূল্য আর আমরা দিতে পারবো না, ওই প্রাণও ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু অর্থনৈতিক দিক থেকে ইরান প্রচণ্ড শক্তিশালী হচ্ছে। আর মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে যেভাবে হামলা করেছে, তেল স্থাপনাগুলোতে যেভাবে হামলা করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে দুর্বল করে দিয়েছে, কাজেই আর ওই সমস্ত দেশ থেকে প্রচুর পরিমাণে তেল ইরানের চাইতে বেশি পরিমাণে রপ্তানি করার সামর্থ্য তাদের নাই। কাজেই মধ্যপ্রাচ্যে ইরানই হবে সবচেয়ে শক্তিশালী তেল উৎপাদন এবং রপ্তানিকারী দেশ। এর মধ্যে ইরান বিপুল পরিমাণ ডলার এবং পেট্রোকেমিক্যাল জাতীয় পদার্থ তারা রপ্তানি করে অর্থনীতিকে তারা একেবারে বিশাল একটা এর উপরে দাঁড় করাবে, মানে অবস্থার উপরে দাঁড় করাবে। কাজেই এই কারণেই ইরান চায় যুদ্ধ আর দীর্ঘায়িত হোক। আরেকটা জিনিস হচ্ছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত না হলে ইরান ইসরায়েলের আরও বিভিন্ন শহর এবং স্থাপনার উপরে হামলা করে গুঁড়িয়ে দিতে পারবে। ইসরায়েলের এখন চিত্র দেখলে আমাদেরই কেমন যেন মনে হয় যে বড় বড় ভবনগুলো পুড়ে ছাই হয়ে গেছে। হয়তো ভবন ধসে পড়ে নাই, কিন্তু ভিতরের সমস্ত আসবাবপত্র সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। এগুলো হয়তো ভবন না ভেঙেও এগুলোকে পুনর্বাসন করা যাবে, কিন্তু এর জন্য ইসরায়েলের যে ব্যয় হবে, ওদের রিজার্ভ হচ্ছে $200 বিলিয়ন। এই $200 বিলিয়ন রিজার্ভে সামরিক সরঞ্জামাদি গত কয়েক দিনে তারা 100 মার্কাভা ট্যাঙ্ক হারিয়েছে, যার প্রত্যেকটির দাম হলো প্রায় দেড় মিলিয়ন ডলার করে সম্ভবত। তো এরা এই সমস্ত ক্ষয়ক্ষতি পোষাতেই তার তো শেষ হয়ে যাবে, সে আপনার পুনর্বাসন করবে কিভাবে? কাজেই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, ইরান আরও ইসরায়েলের ক্ষতি সাধন করতে পারবে এবং ইসরায়েলের অন্যান্য যে সমস্ত শহরগুলোতে এখনও তারা হামলা চালায় নাই, হিজবুল্লাহ হামলা চালায় নাই, সে সমস্ত শহরগুলোকেও একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে ছাড়বে। এই জন্যেই ইরান এই দুইটি কারণে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। আরেকটা জিনিস হলো, আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যে ইরানের আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলো আছে, সেই সমস্ত ঘাঁটিগুলোর অবশিষ্ট যেটুকু অবকাঠামো আছে সেগুলোকে গুঁড়িয়ে দিতে সক্ষম হবে। এই কারণেই ফলে আমেরিকার পক্ষে আর এই এতগুলো 27টি ঘাঁটি আর পুনর্নির্মাণ করে তার $38 ট্রিলিয়ন ঋণ, এই $38 ট্রিলিয়ন ঋণের বোঝা মাথায় নিয়ে আবার এরকম $5 ট্রিলিয়ন পুনর্বাসন কর্মসূচি মধ্যপ্রাচ্যে হাতিয়ে নেবে, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিক্ষা করে সে কয়েক ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে, প্রায় 6-7 ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে। সে $5 ট্রিলিয়ন যদি মধ্যপ্রাচ্যের আবার তার ঘাঁটিগুলো পুনর্নির্মাণের জন্য ব্যয় করতে হয়, তাহলে আমেরিকার সে অবস্থা কী দাঁড়াবে? এছাড়া তার যুদ্ধাস্ত্র, বিমান, তারপর তেল পরিবাহী বিমান, আর্লি ওয়ার্নিং সিস্টেম সম্বলিত বিমান, এগুলোর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির তো অপূরণীয়। সুতরাং ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ সম্ভবত দীর্ঘায়িত হবে। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করি, আপনারা প্রস্তুতি নিন। এখন হয়তো ইরান তেলের জাহাজ আটকাচ্ছে না, কিন্তু একসময় অবস্থা এমন ঘটতে পারে যে ইরানকে ওই প্রণালী দিয়ে তেল আসা যাওয়া করতেই পারবে না।
যুদ্ধাবস্থায় এমন অবস্থায় গিয়ে পৌঁছাতে পারে যে তেলবাহী কোনো জাহাজ আসা যাওয়াই করতে পারবে না। তখন ইরানের ইচ্ছা থাকলেও বাংলাদেশে তো তেল রপ্তানি করা সম্ভব হবে না। ইরানের সাথে বাংলাদেশের কোনো পাইপলাইন আছে? ইরানের সাথে বাংলাদেশের কোনো স্থল সীমান্ত আছে? অথবা স্থলপথে আফগানিস্তান, পাকিস্তান, ভারতের মধ্যে দিয়ে যোগাযোগ আছে? সড়ক পরিবহন ব্যবস্থা আছে? তা তো নাই। সুতরাং বাংলাদেশ সরকারের সচেতন হওয়া দরকার, বাংলাদেশের মানুষেরও সচেতন হওয়া দরকার। বাংলাদেশের মানুষের এখন যারা তেলের উপরে নির্ভর করতেন, অন্যান্য গাড়ি চালানো, কলকারখানা চালানো এগুলো বাদে তাদের বিকল্প পন্থার দিকে এগিয়ে যাওয়াই ভালো। বিকল্প পন্থা অনুসরণ করাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি ভিডিও দিলে আশা করা যায় যে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে এখনকার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।